সংবাদ মাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সবখানেই আজকে মেট্রো রেলময় এক পৃথিবী আমরা দেখছি। এবং যেটা দেখে মনে হচ্ছে যে মেট্রো রেল বা পাতাল রেল এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ প্রথম উদ্বোধন করলো। যে কারণে এটা নিয়ে যে ধরনের নতুন নতুন গল্প সাজানো হচ্ছে, আমাদের মুতিয়া চৌধুরীর এক বক্তব্য শুনলাম, তিনি বলেছেন যে আমাদের সজীব ওয়াজেদ জয় বিজ্ঞানী, তিনি এক প্রযুক্তি এটার সাথে যুক্ত করেছেন, যে প্রযুক্তি নাকি দক্ষিণ এশিয়া এমনকি জাপানেও নেই। তো সবথেকে কি কি শিরোনাম হচ্ছে, সকাল 5টায় মানুষ যে দাঁড়িয়ে থাকছে, সাংবাদিকরা, সেনা প্রধান পর্যন্ত সেখানে গিয়েছেন, কি হচ্ছে সেটা আপনারা দেখছেন। আমরা আজকে এটার উল্টো একটি দিকও আলোচনা করতে চাই, এবং সেই আলোচনা আপনাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি নেত্রী। তিনার আসলে কতগুলো পরিচয় দিব আমি জানি না। আপনাদের খুব প্রিয় মানুষ, খুব খুব প্রিয় মানুষ, আমার নিজেরও ব্যক্তিগত খুবই প্রিয় একজন মানুষ, অত্যন্ত সুবক্তা। তার সামনে আমি উপস্থাপন করতে গিয়ে ভয় পাচ্ছি। তো তিনি আপনাদের সাথে আছেন, আমাদের সবার প্রিয় রুমিন আপা। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা যা বলছিলাম আপনি নিশ্চয়ই শুনছিলেন, যে মেট্রো রেলের, আমি আপনার সাথে কালকে যখন যোগাযোগ করলাম তার আগে আমি আপনার একটা ভিডিও দেখেছি। সেখানে আপনি ঠিক যথারীতি আপনি যেভাবে আলোচনা করেন সেভাবেই শ্রুতি মধুর কিছু আলোচনা করছিলেন। যদিও যে তথ্যগুলো আমরা শুনছিলাম সেগুলো আমাদের দর্শকদের জন্য জানা খুবই জরুরি মনে করলাম, যে কারণে আপনার সাথে আজকে আলোচনায় বসা। আপনার মাধ্যমে আমরা শুনতে চাই যে মেট্রো রেল যে উদ্বোধন হলো, এটা দিয়ে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের প্রবেশ করলো বলে তারা দাবি করছে, এটার যৌক্তিকতা কতটুকু? ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা আজকে অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে আমার শুভেচ্ছা। দেখুন, এই যে আজকে সকাল থেকে মেট্রো রেল নিয়ে এক ধরনের ঘোরের মধ্যে আছে বাংলাদেশ। সকাল 5টার সময় মানুষ লাইন দিচ্ছে, সেই মানুষের পেছনে সাংবাদিক দৌড়াচ্ছে, সেই সাংবাদিকের পেছনে দৌড়াচ্ছে টিভি ক্যামেরা, এবং প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি যে কখন প্রধানমন্ত্রী উঠলেন, কখন টিকিট কাটলেন, সেই টিকিট আবার আমাদের দেখালেন, কখন তিনি ট্রেনে চাপলেন, ইত্যাদি ইত্যাদি। সেই গতকালকে থেকে শুরু হয়েছে এবং দিনভর আজকে এই আলোচনা চলছে। এর মধ্যে আপনি জানেন বাংলাদেশে কিছু নিউজ চ্যানেল আছে যারা আসলে বিটিভির একটা প্রাইভেট চ্যানেল হিসেবে কাজ করে। তারা প্রধানমন্ত্রী কি গান গাইলেন মেট্রো রেলে উঠে সেটাও প্রচার করা আরম্ভ করলেন। এই সবকিছুর আড়ালে পড়ে গেল যে মেট্রো রেলটা যে কি বিভৎস লুটপাটের মাধ্যমে এই প্রকল্পটি নেওয়া হয়েছে, এটা এক। আর দুই হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশে যে নানান রকম অরাজকতা, যে নানান রকম অর্থনৈতিক সংকট, মানুষের নাভিশ্বাস উঠে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু থেকে অন্তত 2-3 দিনের জন্য হলেও মানুষের দৃষ্টিকে সম্পূর্ণ অন্যদিকে ফিরিয়ে দেওয়া। এবং আমি মনে করি খুব পারপাসফুলি এটা করা হয়েছে। ইলিয়াস ভাই, আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে মিডিয়া গুলোকে এমন ভাবে ব্যবহার করেছে সরকার, এবং আমি বলবো যে কিছু মিডিয়া যেমন ইচ্ছাকৃত ভাবে নিজেরা ব্যবহৃত হয়েছে, এবং কিছু মিডিয়া কিন্তু হয়তো তাদের অতটা ইচ্ছাও ছিল না, কিন্তু দে ওয়্যার ইনস্ট্রাক্টেড, এবং সামহাউ তারা বাধ্য হয়েছে এভাবে প্রচার করতে। একদম প্রতিটা মুহূর্তের আপডেট, পদ্মা সেতুর যেমন প্রতিটা পিলার বসার সঙ্গে সঙ্গে একটা করে আপডেট পেয়েছি, ঠিক সেরকম প্রতিটা মুহূর্তের আপডেট আমরা মেট্রো রেলের ক্ষেত্রে দেখেছি। যদিও আজকে সকালবেলা 8টার সময় যে ট্রেনটি ছাড়বার কথা ছিল সেটি 8টার সময় ছাড়তে পারেনি। আপনি জানেন যে টিকিটের মেশিন কলাপস করেছিল এবং কাজ করেনি। 8:30টার সময় সেই বিসমিল্লাহ হয়েছে। সুতরাং বিসমিল্লাহতে এক ধরনের গলদ দিয়ে এটা শুরু হয়েছে। এরপরে তো লুটপাটের কথায় আপনার সাথে আমরা আসবোই আলোচনায়। আচ্ছা, আমার একটা কিউরিওসিটি থেকে জানা, আপনি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছেন, লন্ডনে ছিলেন, আমি নিজেও এখন বাইরে আছি, যদিও ডিজিটাল দেশ না, আমরা অ্যানালগ কান্ট্রিতে আছি, এখন ডিজিটাল স্মার্ট ওই দেশে ঢুকতে পারি। মেট্রো রেল কি বাংলাদেশে এটাই প্রথম, বা অন্যান্য দেশে কি এটা এসছে কিনা এর আগে? আমি যতদূর জানি, আমি আপনার সাথে আলোচনাও করছিলাম বিষয়টি নিয়ে, আমরা হাসছিলাম যে ইংল্যান্ডে প্রায় 200 বছর আগে মেট্রো রেল এসছে, এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতেও মোটামুটি সেরকম সময়ই। ইংল্যান্ডে 1863 সাল, ইউএসএ তে 1904 সালে, তারপরে কানাডাতে 1954 সালে মেট্রো রেল চালু হয়। এমনকি আমাদের ঘরের পাশে
ভারতেও এসছে বহু আগে, এবং পাকিস্তান, যে পাকিস্তানের কথা বললে অনেকেই নাক সিটকান, যদিও আবার এই সরকারি হাড়ি ভাঙা আম পাঠায় পাকিস্তানের কাছে। তো যাই হোক, সেই পাকিস্তানেও কিন্তু মেট্রো রেল চলে এসছে আরো আগে, এবং বাংলাদেশের চেয়ে কম খরচে। আমাদের দেশের যে মেট্রো রেল হলো, এই মেট্রো রেলের খরচের সাথে আপনি বলছিলেন ভারত, পাকিস্তান বা অন্যান্য দেশের, তাদের সাথে যে খরচের যে তারতম্যটা, এটা কেমন? ইলিয়াস ভাই দেখুন, আমাদের দেশে প্রকল্প হাতেই নেওয়া হয় লুটপাটের পরিকল্পনা নিয়ে। দেখুন, আপনার যদি উদ্দেশ্য থাকতো ঢাকায় যে তীব্র যানজট সেটা নিরসন করা, মানুষের জীবনে যে দুর্ভোগ সেটা লাঘব করা, তাহলে কিন্তু আপনি মেট্রো রেলে যেতেন না। গবেষকরা বলছে 4টা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ফুটপাথ, দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার গণপরিবহন, তৃতীয় ধাপ হচ্ছে র্যাপিড বাস সার্ভিস, চতুর্থ ধাপ হচ্ছে এমআরটি বা মেট্রো রেল সার্ভিস। সেই জায়গায় আপনি ফুটপাথ দখল মুক্ত করতে পারেননি, ফুটপাথ ব্যবহারযোগ্য নয়। মানুষ যে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আপনি বিদেশে আছেন, আপনি জানেন যে আপনারা ব্লকের পর ব্লক হাঁটেন। আমরা কিন্তু কাজে কর্মক্ষেত্রে কাছাকাছি বাসা নেই, এবং আমরা কিন্তু হেঁটে কর্মক্ষেত্রে যেতাম যখন আমরা বিদেশে ছিলাম, হেঁটে ইউনিভার্সিটিতে যেতাম, হেঁটে কলেজ করতাম। আপনারাও তাই। বাংলাদেশে একটা ফুটপাথ আপনি দেখান যেটা ব্যবহারযোগ্য না, ব্যবহারযোগ্য করার কোনো চেষ্টাও হয়নি, বরং ফুটপাথ গুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা সরকারি দলের পাতি নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তার ভাগ যায়। সুতরাং ফুটপাথকে ব্যবহারযোগ্য রাখা হয়নি বাংলাদেশে। আসুন গণপরিবহনের কথায়। বাংলাদেশে গণপরিবহন গুলোকে বহু বছর ধরে বলা হচ্ছে যে একটা কোম্পানির আন্ডারে এনে এগুলোতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, তার ধারে কাছে সরকার যায়নি। বলা হচ্ছে র্যাপিড বাস ট্রানজিট, যেটা হ্যাঁ, সেই র্যাপিড বাস ট্রানজিট, সেই ব্যবস্থাও গত 1.5 দশক, আপনি শুনলে অবাক হবেন যে গবেষকরা বলেন 9 মাস থেকে 1.5 বছর পর্যন্ত নাকি এই র্যাপিড বাস ট্রানজিটের মানে প্রকল্প নিয়ে সেটা শেষ করতে সময় লাগে 9 মাস থেকে 1.5 বছর। বাংলাদেশে গত 1 দশক ধরে এই প্রকল্প, এই প্রস্তুতি চলছে, এখনো পর্যন্ত তারা সম্পন্ন করতে পারে নাই। এর মধ্যে উত্তরাতে একটা গার্ডার ভেঙে এক পরিবারে মানুষ নিহত হয়েছে, পুরো পরিবার শুদ্ধ, গাড়িতে যতজন ছিল প্রত্যেকে নিহত হয়েছে গার্ডার পড়ে গিয়ে। তো এখনো 10 বছর ধরে আমরা সেটা শেষ করতে পারি না। ওয়্যারাজ আমাদের ঘরের পাশে পাকিস্তান, তারা 3 বছরের মধ্যে 3টা এরকম র্যাপিড বাস ট্রানজিট তারা তৈরি করে ফেলেছে। তাদের সময় লেগেছে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে তারা করে ফেলেছে। লাস্টলি আমাদের এই মেট্রো রেল সার্ভিস, মেট্রো রেল সার্ভিসে যখন আপনি এটার প্রকল্পটি নিলেন, সেই প্রকল্পটি নেওয়া হলো পাশের দেশগুলোর চেয়ে কয়েক গুণ বেশি খরচে। যেমন আমরা পদ্মা সেতুর সময় বলেছিলাম যে এই সেতুটি মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে বিস্ময়কর একটি সেতু, যেই সেতু তৈরি করতে এত হাজার কোটি টাকা খরচ হয় পার কিলোমিটারে। যেখানে আপনার ঘরের পাশে ভূপেন হাজারিকা সেতু, এই সেতু 1.5 গুণ বেশি লম্বা, কিন্তু খরচ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আর বাংলাদেশে খরচ হচ্ছে 30,000 কোটি টাকার মতো। ভূপেন হাজারিকা 4 ভাগের 1 ভাগ না, ভূপেন হাজারিকা মাত্র 1100 কোটি টাকা, 30 ভাগের 1 ভাগ, চিন্তা করে দেখেন। অথচ তারা লেংথে পদ্মা সেতু চেয়ে বড়। ঠিক একই ভাবে এই মেট্রো রেল প্রকল্প দুর্নীতির একটা আখড়া তৈরি হয়েছে, যেখানে ভারতে প্রতি কিলোমিটার মেট্রো রেল তৈরিতে ব্যয় হয়েছে 50 থেকে 60 মিলিয়ন ডলার। সেখানে বাংলাদেশে যখন মেট্রো রেলের খরচ ধরা হয়েছে 22,000 কোটি টাকা প্রকল্পের, তখন পার কিলোমিটার হয়ে ব্যয় হয়েছে 135 মিলিয়ন ডলার। এখন কিন্তু আর 22,000 কোটি টাকা না, এখন ইলিয়াস ভাই আরো 11,487 কোটি টাকা বেড়ে এখন মোট খরচ দাঁড়িয়েছে আপনার 33,400 সামথিং, মানে 33,500 কোটি টাকা। সুতরাং এখন যদি আপনি পার কিলোমিটারের ব্যয় হিসাব করেন, এটা কিন্তু আর 135 মিলিয়ন ডলার না, এখন এটার খরচ বেড়ে প্রায় 175 থেকে 200 মিলিয়ন ডলারের মতো। তাহলে আপনি চিন্তা করেন যে ভারতের মেট্রো রেলের তুলনায় বাংলাদেশের মেট্রো রেল তৈরিতে খরচ হচ্ছে 4 গুণ বেশি। এখন এই টাকাটা কার টাকা? এই টাকাটা আমাদের যদি 200 মিলিয়ন ডলার পার কিলোমিটারে খরচ হয়, ভারতে কত 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 মিলিয়ন ডলার খরচ হচ্ছে এখন? 50 থেকে 60 মিলিয়ন ডলার পার কিলোমিটারে। তার মানে চিন্তা করেন এই টাকাটা আপনার পকেটের, আমার পকেটের, সাধারণ মানুষের পকেটের টাকা। আমরা জায়গা থেকে লোন নিচ্ছি, কিন্তু সেটা তো লোন, সেই লোনটা দিনের শেষে আমাকে পরিশোধ করতে হবে। দর্শকদের বোঝার সুবিধার্থে আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করছি যে এই যে যেটা 21,000 কোটি টাকা ছিল সেটা এখন 33,000 কোটি টাকা হলো,
এটা কি এই মেট্রো রেলের মূল মানে টোটাল খরচ, নাকি শুধুমাত্র আলাদা আলাদা প্যাকেজের খরচ? ভাইয়া এটা টোটাল খরচ। এই খরচটা ধরা হয়েছে আপনার উত্তরা থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত, এবং পরে আরো 2 কিলোমিটার বাড়িয়ে সেটা কমলাপুর পর্যন্ত নিয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি আমি যে এরকম 5টা প্রকল্প সরকার হাতে নিয়েছে, এটা কিন্তু একটা মাত্র প্রকল্প, এবং 5টা প্রকল্পের টোটাল ব্যয় ধরা হয়েছে $19 বিলিয়ন। $19 বিলিয়ন। এবং গবেষকরা বলছেন যে এই $19 বিলিয়ন খরচ করে 2035 সালে যদি 5টা এমআরটি কমপ্লিটও করে ফেলা হয়, তারপরেও এটা টোটাল পরিবহনের যে চাপ তার মাত্র 17% নিবে, বাকি 40% তখনও থাকবে বাসের উপরে। এই চাপটা বাসের উপরে থাকবে, বাকি 40%। অথচ বাস পরিবহনের ব্যাপারে আমাদের কোন রকম কোন আধুনিক প্রযুক্তির শরণাপন্ন আমরা হচ্ছি না। প্রযুক্তি আমরা দূরে সরিয়ে রাখি, এটা ভালো ম্যানেজমেন্ট পর্যন্ত আমরা করছি না। এটা আমরা একটা কোম্পানির হাতে এনে এটাকে যে একটা ভালোভাবে সার্ভিস দেওয়া, সেই দিকে আমাদের কোনো নজর নাই। আচ্ছা, আপনি বলছিলেন যে 33,000 কোটি টাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কিন্তু আমরা তো দেখছি যে এটা উদ্বোধন হলো হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। তাহলে বাকি যে জায়গাটুকু এখনো বাকি আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেটা বাদ রেখেই কেন উদ্বোধন করা হলো? আর আরেকটা হচ্ছে যে সেটা শেষ করতে করতে এই খরচ কি আরো বাড়তে পারে কিনা? আপনি চমৎকার প্রশ্ন করেছেন। সেটা বাদ রেখে কেন এখন উদ্বোধন করা হলো? উদ্বোধন করা হলো এই কারণেই, সাধারণ মানুষের দৃষ্টিটাকে আপনি এখন ঘুরিয়ে দিতে চাচ্ছেন অন্যদিকে। একে তো মানুষ কিছুদিন আগেই তীব্র লোডশেডিং এর মধ্যে মানুষ পড়েছিল, সেই সময় সরকারের তরফ থেকে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে আমাদের রিজার্ভের যে সংকট, সেই সংকট নিয়ে আমাদের পক্ষে জ্বালানি আমদানি করা সম্ভব না। আপনি জানেন যে আমাদের মাঝারি ব্যবসায়ী যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা মোটামুটি ব্যবসা করে চলেন, তারা এলসি খুলতে পারছেন না। আপনি জানেন অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি তো মার্কেটগুলোতে ঘুরি এবং আমি জিজ্ঞেস করি কি অবস্থায় তারা চলছে। আমি গণপরিবহন ব্যবহার করি, আমি বাসে চড়ি, রিকশায় চড়ি, আমি টেম্পোতে চড়ি, আমি উবারে চড়ি, এবং আমি যখন জিজ্ঞেস করি মানুষ কেমন আছে, সাধারণ মানুষের চোখে আমি হতাশা দেখি, সাধারণ মানুষের চোখে আমি চিন্তার ভাঁজ দেখি, এবং তারা বলেন যে আপু আমরা ধরেন 15,000 টাকা ফর এক্সাম্পল কারো ইনকাম, সেটা দিয়ে 6 মাস আগে সে যেভাবে সংসার মেনটেন করতে পারতো, এখন দাঁড়িয়ে সে বলছে আমি আর সেভাবে মেনটেন করতে পারছি না, আমাকে খাওয়ার খরচ কমাতে হচ্ছে। কারণ আপনি জানেন দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু প্রথমেই হাত দেয় তার খাওয়ার খরচে, কারণ তার তো আর খরচ কমাবার আর জায়গাও খুব বেশি নাই, বাড়ি ভাড়া তো আর তার হাতে না, পরিবহন ভাড়াও তার হাতে না, সুতরাং সে পারে শুধু খাওয়ার খরচটা কমাতে, সে ওটাতে টান পড়ে তার। সুতরাং মানুষের এই নাভিশ্বাস অবস্থা থেকে দৃষ্টিটাকে আপনি এখন ঘুরিয়ে অন্যদিকে নিতে চাচ্ছেন। এবং দেখেন আমরা হুজুগে বাঙালি, আমরা আবেগে চলি, আমাদের পুরো আবেগ কিন্তু এখন মেট্রো রেলের দিকে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখেন, আপনি দেখবেন মেট্রো রেল ছাড়া এখানে আর দ্বিতীয় কোনো নিউজ নাই। সাধারণ মানুষ থেকে শুরু করে মানে যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, প্রত্যেকে কিন্তু এখন মেট্রো রেলের মধ্যে ডুবে আছে। আরেকটি বিষয়, সরকারের একটা টার্গেট গ্রুপ আছে। সেই টার্গেট গ্রুপ কারা? আমি, আপনি, আমরা যারা মিডল ক্লাস, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, এবং আমরা যারা কথা বলি এবং সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ আমরা কিন্তু বয়ান তৈরি করি, মানুষের চিন্তাকে প্রভাবিত করি, মানুষের চিন্তার উপরে কাজ করি। আমরা কিন্তু দেখেন মেট্রো রেল নিয়ে আলাপ করছি, আমরা সবাই, আপনি আমি বলে না, বাংলাদেশের যে কোনো গণমাধ্যম খুলে আপনি দেখেন, আপনি দেখবেন মেট্রো রেলের উপরে কলাম লেখা হচ্ছে, মেট্রো রেলের উপরে কথা বলা হচ্ছে, মেট্রো রেলের উপর টক শো হচ্ছে, সবকিছু মেট্রো রেলময়। অর্থাৎ 2-3 দিনের জন্য হলেও কিন্তু আপনি মানুষের ফোকাসটা সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যেতে পারছেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর সাকসেস, এবং আপনি এটাই চেয়েছেন। দেখবেন আরো 2টা স্টেশন উদ্বোধনের পরে আবারও কিন্তু একই রকম ভাবে একটা হই হট্টগোল করে পুরো বিষয়টাকে আবারও এই দিকে নিয়ে আসা হবে, মানুষের ফোকাসটাকে এই দিকে আনা হবে, এবং এই করতে করতে আপনার নির্বাচনের সময় কিন্তু ঘনিয়ে আসছে। এবং এই যে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশে শুধু যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তাই না, আমাদের রাজনীতিতে ভয়ঙ্কর অস্থিতিশীল অবস্থা, একটা চাপা থমথমে অবস্থা রাজনীতিতে। আপনি জানেন যে সরকারি দল অনড় অবস্থায় আছে, তারা কিছুতেই তত্ত্বাবধায়ক সরকার মানবে না, এবং বিরোধী দলের অবস্থান অত্যন্ত শক্ত যে 2014 এবং 2018 নির্বাচনের পরে আরেকটা লুটের নির্বাচন তারা দেখতে চায় না। সুতরাং সবকিছু মিলিয়ে মানুষের ফোকাসকে যত বেশি অন্যদিকে ঘুরিয়ে রাখা যায়, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, এইসব দিক থেকে মানুষের ফোকাস যত সরিয়ে রাখা যায় ততই সরকারের জন্য মঙ্গল। আর আপনি বললেন যে সময় বাড়ার সাথে টাকা বাড়বে কিনা, সার্টেনলি বাড়বে।
আপনি পদ্মা সেতু দিয়ে চিন্তা করেন, 2008 সালে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল 10,000 কোটি টাকা। মেয়াদ যত বেড়েছে টাকা তত বেড়েছে, বাড়তে 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 এটা শেষ পেশ 42,000 কোটি টাকা পর্যন্ত আমি দেখেছি। পরে সেই নিউজটা সরিয়ে ফেলা হয়েছে ইলিয়াস ভাই। এই নিউজটা প্রত্যেকটা গণমাধ্যমে এসেছিল 42,000 কোটি টাকা, পরে সেটা সরিয়ে 30,000 কোটি টাকা পর্যন্ত বা 32,000 কোটি টাকা পর্যন্ত বোধহয় নিউজ আমরা দেখেছি, আপডেটেড নিউজ। 10,000 কোটি টাকার কথা যেটা বললেন তত্ত্বাবধায়ক সরকার বা বিএনপির শেষ সময়ে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটা তো ইনক্লুডিং আপনার রেল সড়ক সহ। এখন যেটা 30,000 কোটি টাকা ইলিয়াস ভাই, ওটা কিন্তু রেল বাদ দিয়ে। রাইট, আমি সেটাই রেল বাদ দিয়ে প্লাস রেল যদি আপনি যোগ করেন সেটা আরো কত মানে লক্ষ কোটি টাকায় গিয়ে শেষ হবে। পদ্মা সেতু যেটা সরকার বলছে সেটা তো এখনো শেষ হয়নি। পদ্মা সেতু রেল প্রকল্প শেষ হলে তো তাহলে এখানে আরো প্রায় শুনছি যে 45,000 কোটি টাকা চীন থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু 80,000 কোটি টাকার কাছাকাছি গিয়ে ঠিক। আপনি এটা চোখ বন্ধ করে 1 লক্ষ কোটি টাকা ধরে রাখেন এবং আপনি চোখ বন্ধ করে ধরে রাখেন এর অর্ধেকটাই লুটপাট হয়েছে, কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে যে এই দেশ তাদের বাবা দাদার সম্পত্তি এবং এই দেশ থেকে লুট করার পূর্ণ অধিকার তারা রাখে এবং এটা তারা ঘোষণা দিয়ে। আচ্ছা আপা, আপনি যে কথাটা বলেছেন, আপনার কথার প্রেক্ষিতে আমি একটা জিনিস দর্শকদেরকে দেখাতে চাই, দর্শকরা দেখলে মজা পাবে। দেশ শাসন করার, এদেশ শোষণ করার, এদেশের ডাকাতি করার যত রকম ক্ষমতা আছে সব আমার সরকারের আছে, আমার নেত্রীর আছে। আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা যদি লুটে খাই তাও আমরা খাবো, আমরা যদি দেশের উন্নয়ন করি আমরা করব, আর কারো অধিকার নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, এটা আপনি যে কথাটা বললেন সেই বক্তব্যটা আমি এটা রেখেছিলাম এখানে। তো এটা তো ওনারা এখন ঘোষণা দিয়েই করছেন একদম। জি আপনি বলুন। জি, এখন এই যে আমরা কয়েক গুণ বেশি দাম দিয়ে প্রকল্পটি করলাম মেট্রো রেল, এইটার ঋণ পরিশোধের দায়টা যেমন আমাদের ঘাড়ে এসে দাঁড়াবে, আবার একই সঙ্গে মেট্রো রেলের ভাড়া আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করেন, আপনি দেখবেন মেট্রো রেলের ভাড়াও কিন্তু আমাদের 2 থেকে 3 গুণ বেশি। ভারতের মেট্রো রেলের যে ভাড়া, কলকাতায় যে ভাড়া, তার 3 গুণ বেশি ভাড়া ঢাকায় আমাদেরকে দিতে হবে। লাহোরে যে ভাড়া তার দ্বিগুণ ভাড়া আমাদেরকে পরিশোধ করতে হবে। সুতরাং ভাড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি টাকা আমাদেরকে পরিশোধ করতে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি তখন ঢাকাতে ছিলাম, আমি তখন সাংবাদিকতা করতাম। যেটা বললেন যে প্রায় 1 দশক আগে, 1 দশক না তারও আগে, আমি সম্ভবত 2010 সাল থেকেই এই মেট্রো রেলের বক্তব্য এই আপনার ইয়ের কাছে শুনছিলাম। প্রথম বোধহয় এটা সুরঞ্জিত সেনের কাছে শুনি, এরপরে সুরঞ্জিত সেনকে সরানোর পরে তো এই পুরো ইয়েই তো যোগাযোগ খাতের এটা ওনার ইয়েতে নিয়ে আসা হয়। তো ওবায়দুল কাদের বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলেছেন। তখন এটা নিয়ে একটা আইন তৈরি হয়েছিল, যে আইন অনুযায়ী কত টাকা ভাড়া হবে এবং মিনিমাম ভাড়া কত হবে, ম্যাক্সিমাম ভাড়া কত হবে। আমি যারা আমার মতো আর কি, আমিও জীবনে কোনোদিন বিদেশে যাই নাই, আমি আমেরিকাতে না আসলে হয়তো জানতাম না, তারা যা বলছে এরকম বিশ্বাস করতাম। তো যারা বিদেশে যাননি, মেট্রো রেলের কোনো দেশে যাওয়ার সুযোগ হয়নি, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে মেট্রো রেলের, যেমন নিউ ইয়র্কের কথা বলি, নিউ ইয়র্কে আমি যদি একটা স্টেশন থেকে উঠি, মেট্রো রেলের নিউ ইয়র্ক সিটিতে 5টা বড়, ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, তারপরে ম্যানহাটন। আমি যদি ব্রঙ্কসের কোনো একদম শেষ মাথা থেকেও যদি উঠি, সেটার দূরত্ব হতে পারে 20 মাইল, 20 কিলো, 25 কিলোমিটার, কিন্তু ওই একই ভাড়া আমাকে দিতে হচ্ছে। একই ভাড়া, আপনি যেখানেই নামেন ভাড়া একই। সেটা হচ্ছে কত, এখানকার আমাদের এখনকার ভাড়া হচ্ছে 2 টাকা 75 পয়সা। তার মানে বাংলাদেশের হিসাবও যদি করা হয় তাহলে 275। সেটা আমি বললাম যে এটা ব্রঙ্কসের শেষ মাথা থেকে ম্যানহাটনের শেষ মাথা কত দূরত্ব সেটা মানুষ জানে, আপনি এখানে এসেছেন, আপনি নিজেও জানেন যে এটা কত দূরত্ব। সো উত্তরা থেকে মতিঝিলের পর্যন্ত যে ভাড়া সেটাই ধরা হয়েছে 100 টাকা, এবং মিনিমাম যে ভাড়া সেটা আমি সম্ভবত 20 টাকা ধরা হয়েছে, যেটা কিনা আমি আমার ওই আইনটা কত করা হয়েছিল সেটা আমার মনে নেই। আপনি যেহেতু একজন আইনজীবীও বটে, আপনি এগুলো নিয়ে নিশ্চয়ই জানেন। আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে যে আইন কি করা হয়েছিল, এখন আসলে সেই আইনের সেগুলো রাখা হয়েছে কিনা কথাগুলো। ইলিয়াস ভাই, মেট্রো রেল আইন 2015, এই 2015 শুরুতেই বলা হয়েছে যে মেট্রো রেলের উদ্দেশ্য কি। একটা আইনের শুরুতে সাধারণত উদ্দেশ্য বলা থাকে, আইনের উদ্দেশ্য। সেখানে বলা হয়েছে জনসাধারণকে স্বল্প ব্যয়ে দ্রুত ও উন্নত গণপরিবহন সেবা প্রদান। অর্থাৎ জনসাধারণ, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য, এটা কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য হবে না, এটা হবে সর্বসাধারণের জন্য, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সকলের জন্য। স্বল্প ব্যয়,
ব্যয়টা এমন হতে হবে যেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, দ্রুত এবং উন্নত গণপরিবহন সেবা প্রদান। এই একই আইনের 18